বরাবরের মতো আজকেও তোমাদের সাথে আছি মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি 670762 সাবজেক্টের ক্লাসে। এটা হচ্ছে মেকানিক্যাল ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট মেট্রোলজি। তো আজকে আমাদের যে পাঠের বিষয় সেটা হচ্ছে কি ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন পদ্ধতি, রেডিওগ্রাফি প্রণালী দ্বারা প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন, এক্স-রে ও গামা ইন্সপেকশন পদ্ধতির পার্থক্য আর ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশনের যে সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, মোটামুটি যেন তোমরা কিছুটা বুঝতে পারো এবং প্রিপারেশন নিতে পারো সেভাবে। তো আমি সরাসরি চলে যাই ক্লাসে। আমাদের ফার্স্টে আছে কি ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন পদ্ধতি। ম্যাগনেটিক কথাটি থেকে কিন্তু আমরা কিছুটা বুঝতে পারছি যে এটার সাথে একটি চুম্বকের যে বিষয়টি সেটি হচ্ছে চুম্বকত্ব যেটা সেটা এর সাথে সম্পৃক্ত আছে। তো কি বলেছে যে ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা কিভাবে করব এখানে দেখো একটা চিত্র আমি দিয়ে দিয়েছি যে আমরা যে হচ্ছে যে পদ্ধতিটা সেই পদ্ধতির কিছুটা চিত্র আমি এখানে উঠিয়েছি, যেটা বইতেও আছে, তোমাদের বইতে আরো সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমরা খেয়াল করি যে আমরা যে পণ্যটি উৎপাদন করব সেই যে উৎপাদিত পণ্যদ্রব্য বা যে যন্ত্রাংশ যেগুলো হচ্ছে আমাদের চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। আমরা যে মেটালগুলো ইউজ করি দেখা যাচ্ছে অনেক মেটাল আছে যেগুলো আমাদের চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। এই টাইপের যে মেটালগুলো আছে তাদের পৃষ্ঠদেশ বা সামান্য ভেতরে কোনো প্রকার ত্রুটি, যেমন হচ্ছে ব্লো হোল, গ্যাস হোল, তারপরে যে সামান্য ফাটল, চির, এই যে সব মেটালের ভিতরে যে ত্রুটিগুলো থাকে সেই ত্রুটিগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। এটা আমাদের কি করতে হয়, দেখার জন্য আমাদের কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমরা এই পরীক্ষার মাধ্যমে সেই আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে যে স্লাগ, ব্লো হোল, গ্যাস পকেট সেগুলো আমরা ম্যাগনেটিক পার্টিকেল পদ্ধতিতে ইন্সপেকশন করতে পারি। এই পদ্ধতিতে যে কোনো আকৃতির বা কম্পোজিশনের ম্যাগনেটিক পদার্থের ত্রুটি নির্ণয় করা সম্ভব এই পদ্ধতির মাধ্যমে। এখন আমাদের কি করতে হবে, যে যন্ত্রাংশটি আমরা পরীক্ষা করব সেটাকে আমাদের সুন্দরভাবে পরিষ্কার করে একটি কাগজের উপরে উঠে জগটিকে রাখতে হবে বা যন্ত্রটিকে সুন্দর করে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাগজের উপরে রেখে টেবিলে স্থাপন করতে হবে। এখন কার্যবস্তুকে অস্থায়ী চুম্বকে যদি আমরা পরিণত করি তাহলে কি স্বাভাবিক চুম্বক মেরু ছাড়াও যে ত্রুটিযুক্ত স্থান সে স্থানে কি থাকার জন্য পরস্পর সন্নিকটবর্তী দুই অংশে বিপরীত মেরুর উদ্ভব হবে। কোথায়, যে ত্রুটিযুক্ত স্থান সেই স্থানে। এই যে এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু কিছুটা উঁচু নিচু আছে, এখানে দেখো কিছুটা উঁচু আছে। এই যে জিনিসগুলো সেটা এখানে বলতে চেয়েছে যে এখানে ত্রুটি থাকবে সেখানে কিছুটা উঁচু নিচু বা অসমান থাকবে, সেখানে কি হবে বিপরীত সেই যে ত্রুটিযুক্ত স্থান সেখানে থাকার জন্য পরস্পর সন্নিকটবর্তী দুই অংশের বিপরীত মেরুর উদ্ভব হবে। এখন কোন চুম্বক পদার্থ, কোন চুম্বক পদার্থ অতি সূক্ষ্ম কণা বা পাউডার কার্য বস্তুতে ছড়িয়ে দিলে, এখন যদি কোনো চুম্বক পদার্থের অতি সূক্ষ্ম কণা বা পাউডার আমরা কার্যবস্তুর উপরে ছড়িয়ে দিই তাহলে কি হবে, কণাগুলো ত্রুটিযুক্ত স্থানে অধিক পরিমাণে আকৃষ্ট হবে এবং অন্যান্য যে স্থানে কণাগুলো চুম্বক বলরেখা সজ্জিত সমানভাবে সজ্জিত থাকবে। এখন
লাইনটা আমি দিয়েছি, এটা কি আছে? ম্যাগনেটিক লাইন অফ ফোর্স। আর এখানে দেখো একটা ক্র্যাক দেখা যাচ্ছে, যেটা 45 ডিগ্রি ক্র্যাক আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে খেয়াল করো, এই যে এখানে লম্বালম্বি যে ক্র্যাকটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। এই যে আড়াআড়িতে যে ক্র্যাকটা আছে, এক্ষেত্রে কিন্তু এই ক্র্যাকগুলো আমরা দেখতে পাবো না। আবার এখানে আমরা খেয়াল করি যে কারেন্টের ডিরেকশনটা সেখানে, আর এটা কি বৃত্তাকার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা এখানে হচ্ছে কাজ করছে। আর এই ক্ষেত্রে হবে কি, এই যে লম্বালম্বি ক্র্যাকটা আছে সেটা আমরা দেখতে পাবো, কিন্তু এই যে আড়াআড়ি ক্র্যাকটা সেটা আমরা দেখতে পাবো না। আবার এখানেও কিন্তু 45 ডিগ্রি যে ক্র্যাকটা আছে সেটা আমরা দেখতে পাবো। তাহলে আমরা খেয়াল করি যে এখানে কি বোঝাচ্ছে, যে যখন আমরা পরীক্ষা করব অনেক চুম্বকের যে গোড়াগুলো আমরা এখানে দিব, যেখানে ত্রুটি থাকবে সেখানে চুম্বকের গোড়াগুলো কি অনেক বেশি আকৃষ্ট হবে, একটা উঁচু জায়গা তৈরি হবে। আর যেখানে সমান থাকবে সেখানে চুম্বক কণাগুলো সুন্দরভাবে সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে যাবে। এবং উঁচু থাকলে আমরা বলবো যে সেখানে আমাদের কোনো না কোনো ত্রুটি আছে, যে বিষয়টি এখানে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি খুব অল্প সময়ের ভিতরে ছোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছো। এটা খুবই অল্প কথার একটি জিনিস এবং খুবই সহজ। তোমরা একটু ভালো করে আমার কথাগুলো একটু শুনলে এবং বইটা একটু যদি খুলে দেখো, আশা করি তোমরা জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। এবার আমরা আসি কি রেডিওগ্রাফি প্রণালীর দ্বারা প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন। রেডিওগ্রাফি প্রণালীর দ্বারা প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন। রেডিওগ্রাফি যে প্রণালী, সেটার মাধ্যমে আমরা কি যে এক্স-রে পদ্ধতি, যে গামা রে পদ্ধতি, এই দুইটার মাধ্যমেই কিন্তু আমরা এই পরীক্ষাটা করতে পারি। দুইটা জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন বিষয়টি হচ্ছে আমরা দেখব যে রেডিওগ্রাফি প্রণালী দ্বারা প্রকৌশল যে যন্ত্রাংশের পরিদর্শন, সেটা আমরা একটু খেয়াল করি। এখানে আমরা খেয়াল করি যে আলোটা আমরা দিচ্ছি সেটা ঠিক এভাবে করে কাজ করছে।
আমরা চিত্রটি এঁকে নিলাম। এখন আমরা খেয়াল করি যে তেজস্ক্রিয় যে রশ্মির দ্বারা, অর্থাৎ যে সামগ্রিকভাবে রেডিওগ্রাফিক পরীক্ষাটা যেটা বোঝায় আর কি, যে এক্স রে বা গামা রে প্রভৃতি রশ্মি দ্বারা যে পরীক্ষা, এবং এ ধরনের যে বিভিন্ন পরীক্ষাকে আমরা বোঝাই, মূলত এটি বস্তুর মধ্য দিয়ে কোনো তেজস্ক্রিয় রশ্মিটা বস্তুর মধ্য দিয়ে প্রবেশ করিয়ে তার অপোজিটে যে একটি ফিল্মের মাধ্যমে তার ভিতরের যে প্রতিচ্ছবি বা তার উপরিভাগের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু আমরা ফিল্মে দেখতে পাই। যেটা হচ্ছে আমরা সবাই কিন্তু এক্স রে পেপার যেটা আমরা দেখেছি, যে হয়তো বা মেটালটা না দেখলেও যে মানুষের শরীরের যে এক্স রে সেটাও কিন্তু আমরা দেখেছি, এবং এক্স রে করাও আমরা অনেকে দেখেছি যে একটা রশ্মি হচ্ছে দিয়ে দেয়, যেটা যে স্থানে এক্স রে করার প্রয়োজন হবে সেই স্থানে দিলে সেই স্থানের একটা প্রতিচ্ছবি আমরা কি করি, যে ফিল্মের মাধ্যমে দেখতে পাই। এই যে পদ্ধতিটা, এভাবেই আমরা এক্স রে বা গামা রে যে কোনো পরীক্ষাটা আমরা এভাবে করে থাকি। এখন এই রশ্মি বস্তুকে বিদ্ধ করে নির্গত হয় এবং ফিল্ম পর্দায় দাগাঙ্কিত হয় এবং কার্যবস্তুর আভ্যন্তরীণ চিত্র ধারণ করে। সুতরাং রেডিওগ্রাফি বলতে এক্স রে রশ্মি বিকিরিত হয়ে ফিল্মের বিভিন্ন ধরনের মানে কার্যবস্তুর যে আভ্যন্তরীণ অবস্থা অনুসারে প্রতিচ্ছবি, মানে যাকে আমরা রেডিওগ্রাফি বলে থাকি, এটা তৈরি করাকে বোঝায়। এখন আমরা দেখি যে শিল্প কারখানায় রেডিওগ্রাফি কি করে, ঢালাইকৃত দ্রব্য এবং ঝালাইকৃত যে সকল দ্রব্য আছে, ঢালাইকৃত এবং ঝালাইকৃত সেসব দ্রব্যের উপরে শিল্প কারখানায় আমরা এটা প্রয়োগ করে থাকি। ঢালাইয়ের সময় কি পৃষ্ঠতলে যে সকল ত্রুটি সমূহে নিখুঁতভাবে আমরা চিহ্নিত করতে পারি, যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো তো পেলাম। যেগুলো আমরা দেখতে পাই না সেসব ক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি। যেমন প্রেসার ভেসেলের ক্ষেত্রে, স্টোরেজ কন্টেইনারের ক্ষেত্রে, বিমানের যে ল্যান্ডিং গিয়ার, প্রোপেলার ইত্যাদি ওয়েল্ডিং এর সময় রেডিওগ্রাফি আমরা ব্যাপক পরিমাণে ব্যবহার করে থাকি। এখন রেডিওগ্রাফি দ্বারা ত্রুটিপূর্ণ যে ওয়েল্ডিং দেখা দিলে ওয়েল্ড মেটাল চিপিং এর অপসারণ করা হয়। যে কোনো স্থানে, এখানে যেমন আমরা চিত্রটি দেখি যে আমরা যখন একটা রশ্মি দিচ্ছি এর সাইডে কি হচ্ছে, যে আমরা যে ফিল্মে যে প্রতিচ্ছবিটা পাচ্ছি সেটাকে, এটা হচ্ছে লাইট এরিয়া, এটা হচ্ছে লাইট এরিয়া, তার মানে এই দুইটা জায়গায় কোনো সমস্যা নেই। এই যে ডার্ক এরিয়া, এই জায়গাটাই কিন্তু আমাদের ত্রুটি নির্দেশ করছে। যেখানে ত্রুটি নির্দেশ করবে সেখানে কিন্তু জায়গাটা আমাদের অন্ধকার দেখাবে। এখন যদি আমাদের ওয়েল্ডিং করা স্থানে এই সমস্যাটা দেখা যায়, তখন আমরা কি করব, এখান থেকে যে ওয়েল্ড মেটাল সেটাকে আমরা উঠিয়ে ফেলব, ফেলে পুনরায় আবার সেখানে আমরা ওয়েল্ডিং এর কাজ কমপ্লিট করব। কিভাবে, যে মেটাল চিপিং এর অপসারণ করে সিমটা আমরা পুনরায় ওয়েল্ডিং করতে হবে। এই মেরামতের মান নির্ণয়ের জন্য তখন আবার কি করা হয়, একটি এক্স-রে পরীক্ষা করা হয়, ওই স্থানটার একটি এক্স-রে পরীক্ষা করা হয়। চিত্রের সাহায্যে আমরা যে রেডিওগ্রাফিটা দেখছি, এখানে হচ্ছে কি নমুনাটির উপর এক্স-রে আর গামা রে যে এইটা রশ্মিটা সেটা কি বিদ্ধ হয়েছে, এবং বিভিন্ন সেকশনের চিত্র ভিন্ন ভিন্নভাবে ফিল্ম পেরিয়ে গ্রাফ আকারে চিত্রায়িত হয়েছে। যে এই যে অংশটা আমি দেখিয়েছি, যেটার কথা আমি বলছি, সেটা যে চিত্র আকারে বিভিন্ন সেকশনের চিত্র এখানে দেখানো হয়েছে। ত্রুটিযুক্ত অংশটি কি কালো, এবং অন্যান্য সেকশনে তাদের গঠন অনুযায়ী কালো, উজ্জ্বল, অধিক উজ্জ্বল ইত্যাদি ভাবে গ্রাফে প্রদর্শিত কিন্তু হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের রেডিওগ্রাফ বা পরবর্তী বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। এটাই হচ্ছে আমাদের রেডিওগ্রাফ। আমরা গামা রে পদ্ধতিটা একটু আলোচনা করি, কালকেও করেছি যে গামা রের মাধ্যমে যে আমরা ত্রুটিটা নির্ণয় করি সেটাও কিন্তু এক্স-রে পদ্ধতির মতো, এক্স-রে পদ্ধতির মতো। তবে কি এটি হচ্ছে পদ্ধতিতে রেডিও অ্যাক্টিভ পদার্থ যেমন রেডিয়াম এবং অটোমেটিক রিয়াক্ট উৎপাদন করা হয়। আর এক্স-রে পদ্ধতিটা আমরা একটু খেয়াল করি যে এক্স-রে পদ্ধতিতে আমরা কি যে কোনো পদার্থের পরিমাণ অপেক্ষাকৃত গভীরে আমরা ত্রুটি নির্ণয় করে থাকি। এক্স-রে মেশিনের সাহায্যে এক্স-রে উৎপাদন করে বিকিরণের মাধ্যমে কার্যবস্তুতে প্রতিফলিত হয়। তো এই ছিল আমাদের রেডিওগ্রাফি প্রণালীর দ্বারা প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন। চিত্রটা খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে এখান থেকে যখন আমরা রশ্মিটা দিচ্ছি তখন কি হচ্ছে, যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম একটা দেখাচ্ছে, যে কোথাও অন্ধকার, কোথাও হচ্ছে আলো, যেটা এখানে আমি যেখানে যেটা আমি দিয়েছি এখানে খেয়াল করো। আর যে বেশি ত্রুটি যেখানে, এই স্থানটায় কি আমাদের ত্রুটি ধরা পড়েছে, এই স্থানে ত্রুটি নেই, যে স্থানটা ত্রুটি সেটাই কি
অন্ধকার মতো দেখাচ্ছে, মানে ডার্ক এরিয়া যেটাকে আমরা বলছি। আর যেখানে ত্রুটি নেই সেটা হচ্ছে লাইট এরিয়া। এই হচ্ছে আমাদের রেডিওগ্রাফি টেস্ট। তো এরপরে প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটা আছে কি, এক্স-রে ও গামা রে জিনিস ইন্সপেকশন পদ্ধতি, সেটার পার্থক্যটা আমরা দেখব। এক্স-রে এবং গামা রে যে ইন্সপেকশন পদ্ধতি আমি পুরোটা শিখলাম না, সেটার একটা পার্থক্য আমরা দেখব। এক্স-রে পদ্ধতিটা কি, ইচ্ছা মতো আমরা কালকে এক্স-রে গামা রে কিন্তু আমরা পড়েছিলাম কিছুটা, সেই একই রকম যে এটি বিভিন্ন দিকে, এক্স-রে পদ্ধতিটা কি বিভিন্ন দিকে ঘোরানো যায় না, আমি দিচ্ছি না। আর গামা রেটা কি বিভিন্ন দিকে আমি ঘুরিয়ে, যে বৃত্তাকার সেকশনে ঘুরিয়ে আমি পরীক্ষাটা করতে পারি। আর এক্স-রে কি বৃত্তাকারে অবস্থিত বিভিন্ন যন্ত্রাংশকে একই সময়ে পরীক্ষা করা যায় না। কি বলেছে যে বৃত্তাকার যে অবস্থিত বিভিন্ন যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশকে আমরা একই সময়ে পরীক্ষা করতে পারি না এক্স-রে মাধ্যমে। কিন্তু গামা রের মাধ্যমে আমরা বিভিন্ন যন্ত্রাংশকে একই সময়ে পরীক্ষা করতে পারি। এক্স-রেটা কি আমাদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ, কিন্তু গামা রেটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য বা কঠিন হয়ে যায়। আর এক্স-রে পদ্ধতিটা কি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এক্স-রে পদ্ধতিতে আমরা যদি বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করি তাহলে এর যে কাজটা সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু গামা রে পদ্ধতিতে যদি একবার স্টার্ট করা হয়, যে গামা রে পদ্ধতিটা যদি একবার শুরু করা হয় তাহলে কি হয়, এটি সহজে বন্ধ করা যায় না। আর এক্স-রেতে এক্সপোজারের সময় সময় কম লাগে, আর গামা রেতে এক্সপোজারের সময়টা বেশি লাগে। আর এক্স-রেতে কি ব্যবহার করা হয়, এখানে বিদ্যুৎ পানির প্রয়োজন হয়, আর গামা রেতে বিদ্যুৎ পানির প্রয়োজন হয় না। এক্স-রেটা অপেক্ষাকৃত ব্যয়বহুল, গামা রেটা অপেক্ষাকৃত কম ব্যয় সম্পন্ন। একাধিক অংশে একই সাথে পরীক্ষা করা যায় না এক্স-রে পদ্ধতির মাধ্যমে। গামা রের পদ্ধতির মাধ্যমে একই সাথে পরীক্ষা করা সম্ভব হয়। আমি কিন্তু কালকেও আলোচনা করেছি, প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, একই জিনিস, ইন্সপেকশন, তারপরে তোমাদের কালকে আমি যেটা দেখিয়েছি রেডিওগ্রাফি, এক্স-রে গামা রে রেডিওগ্রাফি যে পার্থক্য, এসবই কিন্তু একই যে জিনিস সেটা। এরপরে আমাদের আছে কি ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশনের যে সুবিধা অসুবিধা, আমরা সেটা একটু দেখব। কি বলেছে, ম্যাগনেটিক পার্টিকেলের যে সুবিধাটা সেগুলো। এই যে পদ্ধতিটা কিন্তু একটা যে এটা আমরা কিন্তু সেটা পড়ে আসছি প্রথম প্রশ্নে। তো আমরা খেয়াল করি যে এই পদ্ধতিতে কি হয়, কম পুরুত্বের বিশিষ্ট ছোট জবের ক্ষেত্রে এটি বেশি উপযোগী। যে সকল জবটা পুরুত্ব কম হবে এবং ছোট হবে, সেই সকল জব এই ম্যাগনেটিক পার্টিকেল
টেস্টের মাধ্যমে আমরা যে সহজেই কাজটা করতে পারি। আর এই পদ্ধতিতে অতি সহজে ত্রুটির আকার ও অবস্থান নির্ণয় করা সম্ভব। খুবই সহজে ত্রুটির আকার ও অবস্থান আমরা নির্ণয় করতে পারি। এটি একটি বিশুদ্ধ অধ্বংসাত্মক ইন্সপেকশন, যা দ্বারা সহজেই নমুনা, ফাটল, অপর্যাপ্ত গলন, ধাতুমল ভুক্ত ইত্যাদি যে ত্রুটি আমরা সেটা নির্ণয় করতে পারি। ফলে কি হয়, বস্তুর পৃষ্ঠদেশে কোনো দাগ বা আঁচড় পড়ে না। এখন আমরা আসি, আর এটা হচ্ছে কি কম খরচে কম সময় অপেক্ষাকৃত বেশি যন্ত্রাংশ পরিদর্শন করা। কম খরচে কম সময়ে আমরা বেশি যন্ত্রাংশ পরিদর্শন করতে পারি। অসুবিধাগুলো কি? ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশনে বড় আকৃতির ও জটিল আকারের ক্ষেত্রে জবের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব না। আমরা কিন্তু সুবিধায় পড়েছি যে ছোট আকারের বা কম পুরুত্বের যে জবগুলো সেগুলো আমরা এই পদ্ধতির মাধ্যমে সহজেই কাজ করতে পারি। আর অসুবিধাটা হচ্ছে বড় আকারের যে বেশি পুরুত্বের জব, মানে এটার বিপরীতে ওটা বলেছে। আচ্ছা, জটিল ত্রুটি এই পদ্ধতিতে ধরা পড়ে না, ফলে ব্যবহার সীমিত। যে ত্রুটির জটিলতাটা বেশি সে সকল ত্রুটি এখানে আমাদের ধরা পড়ে না। সেক্ষেত্রে কি এটা হচ্ছে আমাদের ব্যবহারটা একটু কমই হয় সেসব ক্ষেত্রে। কার্যবস্তুটি অবশ্যই চৌম্বক জাতীয় পদার্থ হতে হবে। যদি আমরা যে কার্যবস্তুটি ইন্সপেকশন করব বা পরীক্ষা করব সেটা হচ্ছে অবশ্যই ম্যাগনেটিক সিস্টেম হতে হবে। যেহেতু ম্যাগনেটিক পার্টিকেল, সেক্ষেত্রে ম্যাগনেটিক না হলে তো আমরা যে পরীক্ষাটা করতে পারবো না। আর একটা কি, কোনো আভ্যন্তরীণ ত্রুটির চৌম্বক বলরেখার সমান্তরালে হলে এর ত্রুটি নির্ণয় করা যায় না। এই ছিল ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশনের সূত্র। এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি, খুবই সহজ তোমাদের পড়তে হবে এবং এগুলো লিখতে হবে। তাহলে কি হবে, তোমাদের জিনিসটা ভালো মনে থাকবে, না হলে কিন্তু তোমরা ভুলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য এটুকুই ছিল। তো তোমাদের জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা বাসায় বসে এই ক্লাসগুলো রেগুলার, শুধুমাত্র এই সাবজেক্ট না, অন্য সাবজেক্টের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা বাসায় পড়বে, দেখবে, প্র্যাকটিস করবে। তোমাদের পড়াশোনাটা তোমরা কাভার করে রাখবে। পরীক্ষা কবে হবে সেটা তো পরের কথা, তাই না? পরীক্ষার চিন্তা না করে তোমরা পড়াশোনাটা কমপ্লিট করতে থাকো। যেহেতু তোমরা এখন ষষ্ঠ পর্বে, আরও একটা সেমিস্টার, তোমার দুইটা সেমিস্টার পাবে। একটা সেমিস্টারে তোমাদের পড়াশোনা আছে, অন্য সেমিস্টারে অ্যাটাচমেন্ট। তো শুধু লাস্টের দিকে এসে সময়টা নষ্ট না করে একটু পড়াশোনা করো, যেন রেজাল্টটা সেমিস্টারের এগুলোই রেজাল্ট একটু ভালো হয়। যেভাবেই রেজাল্টটা হোক না কেন, পরীক্ষা হোক বা যাই করুক, এখন বলা যাচ্ছে না যে আসলে পরীক্ষা হবে কি না, তবে আশা করা যাচ্ছে যে হবে। তোমরা সেভাবে করে প্রিপারেশনটা নিতে থাকো। আর যদি কোনো সমস্যা থাকে, তোমাদের কাছে আমার ফোন নাম্বার আছে, আমাকে ইনফর্ম করবে বা কমেন্টস বক্সে জানালে আমি দেখব। তো আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ফ্যামিলির সবার খেয়াল রেখো, নিজেদের প্রতি খেয়াল রেখো, ঠান্ডায় সাবধানে থেকো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।